সংস্কারের 2020 নিয়ে আমরা আলোচনা করছি। কংগ্রেসের তরফ থেকে সৌম্য আইচরায় রয়েছেন আমাদের সঙ্গে। সৌম্যবাবু, আপনারা কিভাবে দেখছেন আজকের এই সংস্কারের সিদ্ধান্তগুলিকে? মানে প্রথমেই সবাইকে আন্তরিক অভিনন্দন, তোমাদেরকে বিশেষ করে অদ্ভুত একটা সুন্দর সময়ে ভালো একটা টপিকস তুলেছ। মানে আসলে ভক্তনির্ভর বিজেপি আর ভক্তিনির্ভর প্রধানমন্ত্রী আর আত্মনির্ভর ভারতবাসী আজকে অশান্তির তাণ্ডবে ঘুরছে আর ভাবছে কোথায় এলাম। সত্যি ভালো লাগছে আজকে যে একটা দেশ, আমার ভাবতে অবাক লাগছে যে সারাভাই বিক্রম সারাভাইয়ের ইসরো আর এপিজে আব্দুল কালামের ইসরো আজকে কোনো বাইরের মানুষ এসে দাঁড়িয়ে ওখানে ডাইরেক্টর হবেন। খুব ভালো লাগছে শুনতে যে তুমি কিছুক্ষণ আগে মুখবন্ধতে বলেছো যে সংস্কারের হাত তো আপনাদের হাত ধরে এসেছিল, কিন্তু ভুলে গেলে চলবে না এই ভারতবর্ষে ডিফেন্সে 49% একটা ক্যাপ লাগানো হয়েছিল। এই ভারতবর্ষটাকে চেনেই না বিজেপি। আজকে সারা ভারতবর্ষে আমি সেদিনই বুঝতে পেরেছিলাম যে ভারতবর্ষের অর্থনীতি কোন জায়গায় যাবে, যখন একটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পেমেন্ট গেটওয়ে থাকা সত্ত্বেও যখন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেটিএমের বিজ্ঞাপন করে, যখন বিএসএনএল এমটিএনকে দুর্বল করে দিয়ে। সৌম্যবাবু, তাহলে আপত্তিটা কোথায়? না, বলে দিই জাস্ট আমি জুড়ে দিচ্ছি, আপত্তিটা কোথায়? নেহেরুর যে সমাজতান্ত্রিক অর্থনীতির মডেল বা নেহেরু ইন্দিরা গান্ধীর যে মডেল, তাকে মনমোহন সিং চিদম্বরমরা কন্ট্রোল জেড মেরে মেরে একটু একটু করে আন্ডু করছিলেন, আর নরেন্দ্র মোদী একদম ব্যাক স্পেস বাটনে হাত দিয়ে বসে আছেন। এখানেই কি আপনাদের সমস্যা? এটা বোঝার প্রজ্ঞা যদি থাকতো, বিদ্যা বুদ্ধি যদি থাকতো, তাহলে এরা অনেকের উপদেশটা নিতেন। অভিরূপবাবু এখানে আছেন। আমাদের দেশটা মিশ্র অর্থনীতির দেশ, এখানে এভাবে করা যায় না। আপনি ভারতবর্ষে সেদিন বুঝেছিলাম প্রধানমন্ত্রী যখন বিএসএনএলকে আর এমটিএনএলকে দুর্বল করে যখন ভারতবর্ষে তিনি জিওর বিজ্ঞাপন করেছিলেন, আমরা বুঝতে পেরেছিলাম সেদিন যখন কয়লা খনিগুলোকে ব্লক আবন্টনের নাম করে আদানি আম্বানিদের কাছে আস্তে আস্তে দেওয়া শুরু করেছিলেন। আজকে কোথায় গেল স্কিল ইন্ডিয়া? আমি প্রশ্ন করতে চাই, হোয়াট অ্যাবাউট দ্য ডিসিশন অ্যাবাউট স্কিল ইন্ডিয়া? আপনি বলুন মেক ইন ইন্ডিয়া, আপনি বলুন এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের স্ট্যান্ড আপ ইন্ডিয়া। গাল ভরা কথা বলে ভারতবর্ষের মানুষকে শুধুমাত্র বোকা বানিয়ে আপনি 50 বছরের জন্য লোন নিয়ে বললেন যে বুলেট ট্রেন চলবে ভারতবর্ষে। উত্তর দিতে পারবেন? এই ভারতবর্ষে আত্মনির্ভর ভারতবর্ষকে বিকিয়ে দেওয়ার প্রচেষ্টা করছে। 11,000 সারা পৃথিবীতে শ্রেষ্ঠ নেটওয়ার্ক আমাদের রেলের, 11,000 ট্রেন চলে প্রতিদিন। আপনি গেইলকে নষ্ট করেছেন, আপনি সেলকে নষ্ট করেছেন, আপনি বিএসএনএলকে নষ্ট করেছেন, আপনি ইসরো নষ্ট করছেন, আপনি তারপরে একটার পর একটা আপনি জিআইসি নষ্ট করেছেন। অনেকগুলো অভিযোগ এসেছে, আমি একটু জয়প্রকাশদার কাছে যাই। জয়প্রকাশদাকে উত্তর দিতেই হবে। সবার সাথে বলতে দিয়েছো, আপনি ডিআরডিও কে নষ্ট করতে যাচ্ছেন। ভারতবর্ষে আপনি একটার পর একটা ভারতবর্ষের অর্থনীতিকে নষ্ট করে দিয়ে মিশ্র অর্থনীতি। গ্রামীণ মানুষ 80% মানুষ ভারতবর্ষে কৃষি নির্ভর, যাদের ওপরে কোনো রকম আপনার ভরসা নেই এই ভারতবর্ষে, তাদের জন্য কি করলেন? বেশ, আমি জয়প্রকাশদার কাছে যাই। জয়প্রকাশদা, বেসরকারীকরণের যে একদম ব্ল্যাঙ্কেট ব্যান চাইছে কংগ্রেস তা নয়, বা বিরোধীরাও যে সবসময় সে কথা বলছেন এমনটাও নয়, কিন্তু ভারসাম্য চাইছেন, মিশ্র অর্থনীতির কথা বলছেন। সেখান থেকেই বিজেপি সরছে, এবং সরছে শুধু নয়, ঢালাও বেসরকারীকরণের পথে যাচ্ছে, এবং সেখানেই বিপদ দেখছেন বিরোধীরা। না, প্রথম কথা একটু জানতে হয়, না হলে পেছিয়ে পড়তে হয়। ঘটনাটা হচ্ছে, আমি প্রথমে শতরূপের একটা কথা বলি ভাই, আরে এয়ারপোর্ট বেসরকারীকরণ শুরু হয়েছে কংগ্রেসের সময়, যখন তোমরা তাদের সহযোগী ছিলে। অলরেডি 12টা এয়ারপোর্ট পিপিপি মডেলে চলছে, আজকে 6টার কথা বলা হয়েছে। সুতরাং এইসব কি বাইরে থেকে আসবে, কি হয়ে যাবে, এসব হচ্ছে অমূলক কথা। এক, দ্বিতীয়, এক্ষুনি যেটা শুনছি যে কৃষি ইত্যাদি বলা হচ্ছে, এবং অভিরূপ বাবু বললেন যে হাতে টাকা দরকার, আপনারাও বলছেন। আচ্ছা বলুন তো, অলরেডি 4 লক্ষ কোটি টাকা স্মল ফার্মারদেরকে দেওয়া হয়েছে অলরেডি। এর মধ্যে তা সত্ত্বেও, মানে এটা হচ্ছে কৃষি ঋণ, এবং আপনারা জানেন তার ওপরে 6,000 এবং এখন আরও 2,000 করে সমস্ত কৃষককে, অভিরূপবাবু জানেন এগুলো, 86,600 কোটি টাকা দেওয়া হয়েছে। সেগুলো ক্যাশ নয়, সেগুলো কৃষির জায়গায় নয়। তাছাড়া
নাবার্ডকে গত পরশু যে অ্যানাউন্সমেন্ট হয়েছে 30 কোটি, তার সঙ্গে আরও 6,700 কোটি, মানে 37,600 কোটি টাকা দেওয়া হয়েছে নাবার্ডকে। কেন না, রবি শস্য এখন হারভেস্টিং হচ্ছে, সেই রবি শস্য কেনার জন্য। জয়প্রকাশ বাবু, আমার তো ছোট্ট এগুলো তো প্রশ্ন, হচ্ছে direct- লকডাউনের আগে নভেম্বর মাসে এদেশে অনির্বাণ। 5 টাকার বিস্কুটের প্যাকেট বিক্রি হচ্ছিল না, 2 টাকার শ্যাম্পুর পাউচ বিক্রি হচ্ছিল না। আমার প্রশ্ন, আজকের এই সংস্কারের ফলে এই বিক্রি বাটাটা বাড়বে তো? আমাকে একটা কথা বলেছেন, আমায় প্লিজ উত্তরটা দিতে দিও। আমি আসবো নিশ্চয়ই। জয়প্রকাশ না, বাবু, না, এইটা বাড়বে তো? দেখুন এইসব আমি যে কথাটা বলছি, না দেখুন, এইভাবে আপনি যদি একটা বিস্কুটের প্যাকেটের দাম বাড়বে না কমবে কি বিক্রি দাম বাড়ার হবে, কথা বলিনি এটা জয়প্রকাশ বাবু, আমি বলছি অর্থনীতির 5 টাকার বিস্কুটের সামগ্রিক প্যাকেট অর্থনীতি। নভেম্বর না, মাসে বিক্রি না, হচ্ছিল এটা না, আপনি- 2 টাকার আপনি- শ্যাম্পুর না, পাউচ বিক্রি এটা- হচ্ছিল না। শুনুন, আপনাদের শুনুন, আজকের শুনুন, আর্থিক সংস্কারে আমি- সেই বিক্রিটা হবে না, তো? না, এই মানুষের হাতে প্রশ্নের পয়সা উত্তর আসবে আমি তো? আপনাকে দেবো না। আমি আজ শুনুন না, আজকের আলোচনা যেখানে যে গ্রামীণ অর্থনীতি, কৃষি অর্থনীতিতে যেরকম টাকা গেছে, সব থেকে বড় কথা কি জানেন, আমরা যদি আসি যে রেশন ব্যবস্থা, আজকে শুধু পশ্চিমবঙ্গ ছাড়া সব জায়গায় রেশন পেয়েছে লোকে। পশ্চিমবঙ্গে রেশনের টাকা, রেশনের চাল চুরি হয়ে গেছে। সব থেকে বড় কথা, স্বাস্থ্য ব্যবস্থায় টাকা দেওয়া হচ্ছে, অন্য বিষয়ে এখানকার চলে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছিল, অনির্বাণ, নার্সরা চলে যাচ্ছে, আমি আসবো, আরো আমি ভেঙে নির্দিষ্টভাবে পড়বে। অর্থনৈতিক আমরা সংস্কারের প্রসঙ্গে ফিরে আসি। আসল সমস্যার অভিরূপ বাবু দিকে হাত নজর তুলছেন, দিই। কিছু বলতে চাইছেন। অভিরূপ বাবু, আসল প্লিজ। সমস্যার দিকে নজর দিই। মানুষের দরকার পেটে ভাত। জয়প্রকাশ দা, আসবো আমি আপনার কাছে। জয়প্রকাশ দা, আমি আসবো। একটু অভিরূপ বাবু হাত তুলছেন, কিছু বলতে চাইছেন। অভিরূপ প্লিজ, আমার just 10 সেকেন্ড অভিরূপ বাবু প্লিজ। হ্যাঁ, আচ্ছা, আমি দুটো জিনিস বলবো। প্রথমত, আমি প্রথমেই বলেছিলাম এই টাইমিং নিয়ে, এবং বলেছিলাম যে হয়তো দৃষ্টি ঘোরানোর জন্য এই সংস্কার, কিন্তু এটার থেকেও আরো সাংঘাতিক একটা ব্যাপার আছে। আমরা জানি যে এই করোনা ভাইরাসের ফলে এখন 2-3 বছর সারা পৃথিবীতে এবং ভারতবর্ষেও একটা মন্দা চলবে। মন্দার সময় সমস্ত অ্যাসেটের দাম কমে যায়, এটা সবাই জানে। এই সময় যদি অ্যাসেট বিক্রি করা হয়, এটা আমি বললাম, তাহলে যিনি কিনছেন তার বিরাট তাতে লাভ, সরকার লোকসানে এবং পড়বে। যারা বিক্রি করছে জনগণ বা সমস্ত দেশ, তাদের বিরাট ক্ষতি। অর্থাৎ এই সময়টা, এটা এমন একটা সময় যখন পাবলিক অ্যাসেট কিছুতেই বিক্রি করা যায় না, ঠিক এই সময়টাই বেছে নেওয়া হবে। এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। আমি একটু এইটা সমীর- কিন্তু আমি বলবো যে অনির্বাণ, এইটাকে কিন্তু- এক্স্যাক্টলি, আমি একটু সমীর বাবুর কাছে আসি। আমি আসবো অনির্বাণ। শত্রু আপনার কাছে। আমি একটু সমীর বাবুর কাছে আসি। সমীর বাবু, তাহলে কি বলতে চাইছেন যে ভারতবর্ষের প্রথম বিলগ্নীকরণ মন্ত্রী অরুণ শৌরি, তার আমলে যেভাবে অশোকা হোটেল বিক্রি হয়েছিল, সেভাবেই দেশের অন্যান্য সম্পত্তি বিক্রির পথে হাঁটছে এই সরকার? আমি তো বলেই দিলাম, ওই পার্টিটার নাম আর বিজেপি নেই, সরকারটাও বিজেপির সরকার নয়, ওটা বেচারাম সরকার আর বেচারাম জনতা পার্টি। এটা শুরুতেই বলেছি। আমি একটা উদাহরণ দিই, কেন্দ্রীয় সরকার মানুষের হাতে টাকা দেবেন না। এই যে জয়প্রকাশ বাবু তালিকাগুলো দিচ্ছিলেন না, এগুলো সব ধার, ঋণ, মানে মানুষকে আরো ঋণের বোঝা চাপিয়ে দাও। আর্থিক প্যাকেজ মানে ঋণ নয়, রিলিফ। মানুষকে রিলিফটা কোথায় দিলেন সেটা তো বলুন। এক। দ্বিতীয় নম্বর, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকারকে দেখুন, সীমিত ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে স্নেহের পরশ প্রকল্পে যারা পরিযায়ী শ্রমিক তাদের অ্যাকাউন্টে, তারা মমতা বন্দ্যোপাধ্যায় জয়প্রকাশ দা, শুনবো, সমীরটা complete করে নিন, শুনবো জয়প্রকাশ দা। 5 লক্ষ শ্রমিকের অ্যাকাউন্টে 50 কোটি টাকা পাঠিয়েছেন। এইটা হচ্ছে শ্রমিকদের পাশে দাঁড়ানো, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। 1 পয়সা কৃষি ঋণ মুকুব করেছেন, শুধু লোনের উপর লোন, ধারের উপর ধার। আমি আরেকটা কথা বলে দেবো, জয়প্রকাশ বাবু একটু মন দিয়ে শুনবেন। Please সংক্ষেপে, সমীর এই দা। অবস্থাটা কি হয়েছে জানেন? এবার- এলোমেলো করে দেমা, 1 মিনিট, এলোমেলো করে দেমা লুটে পুটে খাই, আর গরিব করে রেখে দেমা ভোটটা যেন পাই। বিজেপির অবস্থা স্থায়ী হয়ে দাঁড়িয়েছে। শতরূপ হাত তাই তুলছেন, বেচারামের শতরূপ, সরকার, শতরূপ। বেচু বাবুদের সরকার। শতরূপ হাত তুলছেন অনেকক্ষণ ধরে। শতরূপ, আমি জয়প্রকাশ দাকে একটা কথা মনে করাই। জয়প্রকাশ দা, আপনি আমাকে যেটা বললেন যে আমরা যখন কংগ্রেসের সময় ছিলাম, সরকারে ছিলাম, সমর্থন করেছিলাম, সেই সময় কংগ্রেস প্রথম এয়ারপোর্ট প্রাইভেটাইজেশন শুরু করেছিল। আপনাকে একটু মনে করাই, এয়ারপোর্টের প্রাইভেটাইজেশন হয়েছিল দ্বিতীয় ইউপিএ সরকারের সময়, যখন মনমোহন সিং প্রধানমন্ত্রী এবং প্রফুল্ল প্যাটেল সিভিল এভিয়েশন মিনিস্টার ছিলেন। তখন আমরা কংগ্রেসের সঙ্গে ছিলাম না, তখন আপনি কংগ্রেস দলে ছিলেন, আপনি একটু গুলিয়ে ফেলেছেন। এই গেল এক। দ্বিতীয় কথা হচ্ছে, আজকে যে বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করছি অনির্বাণ, দেখো বিজেপির এটা ঘোষিত নীতি, আমরা সবাই জানি। তুমি খুব সঠিকভাবে একটা কথা বললে যে এর আগে
যখন অটল বিহারী বাজপেয়ী সরকার ছিল, ওদের একটা মন্ত্র কি ছিল, ডিসইনভেস্টমেন্ট মিনিস্ট্রি, যাদের কাজই ছিল খালি দেশের সম্পত্তি বিক্রি করা। এটা বিজেপির ঘোষিত পলিসি। ওরা আমাদের বামপন্থীদের মতো ন্যাশনালাইজড হচ্ছে স্ট্রাকচারে বিশ্বাস করে না, ওনারা ডিসইনভেস্টমেন্টে বিশ্বাস করেন। ঠিক আছে, ওনারা ভোটে জিতেছেন, ওনারা ওনাদের নীতিতে দেশ চালাবেন, সেখানে বলার কিছু নেই। কিন্তু আমি খালি একটা কথা এখানে বলছি, তুমি দেখবে হয়তো তোমার চোখে পড়েছে, কদিন ধরে একটা জিনিস ফেসবুকে খুব ঘোরাঘুরি করছে, এটা অত্যন্ত সঠিক কথা, যে করোনা ভাইরাস আমাদের অর্থনৈতিক ব্যবস্থাকে যত না ভেঙে দিয়েছে, তার থেকে বেশি এতদিন ধরে চলে আসা ব্যবস্থার ভাঙনগুলোকে চিহ্নিত করেছে। এই যে এত ডিসইনভেস্টমেন্ট আর রিসেশন নিয়ে কথা হচ্ছে না, সৌম্যদাও এখানে আছে, আমি সৌম্যদার সাথে কিছুটা এখানে আমার পার্সপেক্টিভ ম্যাচ করে না, সেটা তুমিও খুব ভালো করে জানো। এর আগে যখন ভারতবর্ষ 2007-8 সালে বিশ্বজোড়া রিসেশন হয়েছিল এবং ভারতবর্ষ রিসেশনের খপ্পরে পড়েছিল, সেই সময় ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী একটা অত্যন্ত সঠিক, অত্যন্ত মূল্যবান কথা বলেছিলেন, আমাদের দেশে রিসেশনের আঁচ লাগলো, কিন্তু রিসেশনের আমরা অতটা ক্ষতিগ্রস্ত হলাম না পৃথিবীর অন্যান্য অনেক দেশের মতো। তার কারণ হচ্ছে আমাদের দেশের ব্যাংকিং ব্যবস্থা হচ্ছে প্রাইভেটাইজ নয়, সরকারি। 2, আমাদের দেশে একটা শক্তিশালী পাবলিক সেক্টর রয়েছে, তাই আমরা রিসেশন থেকে বেঁচে গেলাম। আজকে আমরা দেখছি এই বিশ্বজোড়া ক্রাইসিসের সামনে, আমার জাস্ট 5 সেকেন্ড লাগবে, যে একটা যেটা কথা, এটা আমরা সবাই জানি যে একটা রিসেশন থেকে বেরোতে গেলে সাপ্লাই সাইড স্ট্রেনথেন করলে হয় না, ডিমান্ড সাইড স্ট্রেনথেন করতে হয়। আরে আপনি মাইক্রো ফ্যাক্টরিকে লোন দিচ্ছেন, তারা প্রোডাক্ট বানাবে, প্রোডাক্টটা কিনবে কে যদি লোকের হাতে কেনার মতো টাকা না থাকে? তাই জনগণের হাতে টাকা দেওয়াটাই একটা রিসেশন থেকে বার করে আনার একমাত্র পথ। এখানে যারা এনারা করছেন, আমার যেহেতু বিরতিতে যাওয়ার সময় বিরতিতে যাচ্ছি, আমি বিরতি থেকে ফিরে অবশ্যই এই আলোচনায় আসবো। যেটা আমি জিজ্ঞাসা করেছিলাম জয়প্রকাশ বাবুকে, শ্যাম্পুর পাউচ 2 টাকার আর 5 টাকার বিস্কিটের প্যাকেট কেনার লোক পাবেন তো? একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন জি 24 ঘন্টা। সংস্কারের 2020 নিয়ে আমরা আলোচনা করছি। কংগ্রেসের সৌম্য আইচরায়ের কাছে আসবো। সৌম্যদা, তাহলে আপনাদের আপত্তির কথা বুঝতে পারলাম, কিন্তু সত্যিই বলুন তো, বুকে হাত রেখে, দ্বিতীয় ইউপিএ সরকারের সময়ও কি আপনারা মিশ্র অর্থনীতির পথে আদৌ চলতেন? আপনারা তো বহুকাল ধরে সেই পথ থেকে সরে এসেছেন, এখন বিজেপি করছে বলেই কি আপত্তি? রিটেলে এফডিআই তো আপনারাই চেয়েছিলেন। বিজেপি করছে বলে আপত্তি নয়, এবার যে কথাটা পরিষ্কারভাবে বলতে চাই, যে মাননীয় বন্ধুবর যে বিজেপির তিনি বলছেন, মানে এ তো উড়োখই গোবিন্দায় নাম। পিপিপি মডেলকে উনি যদি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের সাথে গুলিয়ে ফেলেন, আমার তো কিছু করার নেই। আর 2 নম্বর কথা হচ্ছে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীরা মিলে 4-5টা বাজেট পেশ করেছেন। আমি শুধু জানতে চাই, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য এতগুলো পয়সা আপনারা অ্যালোকেশন করেছেন বলেছেন, আপনি 4টে স্মার্ট সিটির নাম বলতে পারবেন ভারতবর্ষে? আপনি বলতে পারবেন ভারতবর্ষে এই মুহূর্তে যেখানে আপনারা 4টে জেলা বলুন তো, যেখানে কমপ্লিটলি আপনাদের ওপেন ডেফিকেশন প্রোগ্রাম পুরো ক্লিয়ার হয়েছে? আপনি বলুন তো 4টে সেক্টর যেখানে 1 লাখ লোকের চাকরি হয়েছে। একটা হাসপাতালের নাম বলুন, গত 6 বছরে একটা বড় হাসপাতালের নাম বলুন যেখানে 1000 বেড হয়েছে। সমাজে তো একদম শেষ। আমি জয়প্রকাশ দার কাছে আবার সেই প্রশ্নটা নিয়েই ফিরবো। জয়প্রকাশ দা, আকাশ সীমা বিমানবন্দর নতুন করে বিক্রি করে, কয়লা খনি বিক্রি করে গ্রামে রামা কৈবর্তের হাতে পয়সা যোগান দেওয়া যাবে তো? ডিমান্ড ক্রিয়েশন হবে তো 2 টাকার শ্যাম্পুর পাউচ কেনার জন্য? আমি আপনাকে একটা কথা আবার মনে করিয়ে দিই, যে আপনি যখন এই রাজ্যের কথায় আসছেন, সমীর বাবুও বলেছেন, প্রধান কথা একটাই, না শুধু রাজ্য না, আমি দেশ নিয়েই বুঝতে চাইছি জয়প্রকাশ দা। হওয়ার পরে দেশ নিয়েই আমি রাজ্যের কথাও বলবো, দেশের কথাও বলবো। আজকে সবথেকে বড় 3টে ইস্যু আজকে, যেটা যে একটা লং টার্ম মেসেজ, লং টার্ম প্ল্যানিং তো থাকতেই হবে। জাপান যেভাবে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ওপরে উঠে এসেছিল, তাদের লং টার্ম প্ল্যান ছিল, শর্ট টার্ম প্ল্যান ছিল, টেকনোলজি ছিল, আর ইনভেস্টমেন্ট। বেশ, লং টার্ম আর শর্ট টার্মের এই দ্বন্দ্বের অবসান কিভাবে হয় এবং তার থেকে সত্যি দেশের গ্রামীণ জনতা এবং দেশের পিছিয়ে পড়া মানুষ কিভাবে তারা উপলব্ধি তারা তাদের লাভ ওঠাতে পারেন, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আপাতত সমস্ত অতিথিদের কি ধন্যবাদ। দিনের সমস্ত সেরা বাছাই করা খবরগুলো এরপরে পেজ 1-এ আমি এবং লিমা আসছি আপনাদের সঙ্গে থাকুন জি 24 ঘন্টা।